আমরা একটু আলোচনা 2026কে কেন্দ্র করে করতে চাইছি, কারণ 2024 আমরা সবাই ভেবেছিলাম যে অন্তত আমরা এমন একটা ফল দেখতে পাবো যে ফল থেকে আমরা 2026টাকে তার একটা পূর্বাভাস পাবো। সেখানে অনেকে বলছেন একটা তত্ত্ব, সেখানে সিপিআইএমএল এর শীর্ষ নেতা তিনিও বলছেন যে বিজেপিকে এখানে যেমন তৃণমূল কংগ্রেস আটকেছে, তেমন একটা বিরাট অবদান রয়েছে বামেদের। বামেরা আটকে দিয়েছে, অর্থাৎ ভোট কেটেছে। এবং অনেকে মনে করছেন যে শাসক সংখ্যালঘু ভোট অত্যন্ত সুদৃঢ় ঘনভাবে পেয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালির ভোট ভারতীয় জনতা পার্টি বোঝাতে ব্যর্থ হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে নির্বাচনের এই ফলের অন্যতম কারণ বামেদের ভোট কেটে নেওয়া এক, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাঙালি তার মনোভাব আজ ভারতীয় জনতা পার্টি বুঝতে পারেনি? আমি যদি তোমারই প্রশ্নকে তর্কের খাতিরে মেনে নিই, যদি আমি মানছি না, তর্কের খাতিরে মেনে নিই, তাহলে 2021-এর নির্বাচনের ফলাফলে বিজেপি কোনো সংখ্যালঘুর ভোট পায়নি, এটা এস্টাবলিশড হয়ে গেল। এক, এখানে 27% সংখ্যালঘু ভোট আছে। 27% সংখ্যালঘু ভোটের মধ্যে বিজেপি যা পেয়েছে সেটা একদম নেগলিজিবল যদি ধরা হয়। ধরা গেল বিজেপি 1% সংখ্যালঘু ভোট পেয়েছিল, তাহলে দাঁড়ালো 26, পড়ে থাকলো কত? 74। 74কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত দাঁড়াবে? 36 সংখ্যাগরিষ্ঠ। আমরা ভোট পেয়েছিলাম 38.5%। তার মানে বৃহত্তর হিন্দু সমাজের অধিকাংশ ভোট আমাদের সঙ্গে আছে। এই নির্বাচনে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় 39%। তারপরে বৃহত্তর হিন্দু সমাজের ভোট আমাদের সঙ্গে আছে। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির যে বৃহত্তর হিন্দু যে সমাজ, এই সমাজটা নির্বাচনে ধর্ম দেখে ভোট করে না, এটা সকলকে বুঝতে হবে। ইসলাম খতরে মে হ্যায় বললেই যেন বহু মানুষকে এক জায়গায় জড়ো করে ফেলা যায়, হ্যাঁ, রাম খতরে মে হ্যায় বললেই সমস্ত মানুষকে একসঙ্গে জড়ো করা যায় না। আর এই যে বিভাজনের মানসিকতা তৈরি হয়েছে, আমরা এই মানসিকতার বিরুদ্ধে, এবং এটাই আমরা এস্টাবলিশ করব। তবে এটুকুনি শক্তি আজকে আমরা অর্জন করেছি পশ্চিমবঙ্গে, যেটা 47 সালে আমাদের ছিল না। 1900 সে থেকে আমাদের সংগঠন তৈরি হয়ে গেল, বিচার পরিবার তৈরি হয়ে গেল, 47 সালে আমরা আজকের শক্তিতে ছিলাম না, থাকলে এই দেশটা ভাগ হতো না। এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গের এমন অবস্থা আমরা করতে দেব না যাতে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কিছু ধর্মান্ধ মৌলবাদী নিয়ন্ত্রণ করুক, এটা আমরা হতে দেব না। মুখ্যমন্ত্রীর দল 2011 পরিবর্তনের আগে তারা মাওবাদীদের সমর্থন নিয়েছিল। আমরা এখানে কিষেনজির বক্তব্য শুনেছিলাম যে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই। আমরা জনদর বাহাদুর মোটরসাইকেলের পিছনে অনেকজনকে চড়ে ঘুরতে দেখেছি। আমরা সুচিত্রা মাহাতোর ফেসিয়াল করা চেহারা, কোনো মহিলা সম্পর্কে যদি আমি ভুল বলে থাকি আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, উইথড্র করছি, কিন্তু জঙ্গলে থাকলে ওই চেহারা হয় না। তাকে দীর্ঘদিন একটি জায়গায় তুলে নিয়ে সাজিয়ে গুছিয়ে তাকে একটা ইউনিফর্ম পরে যে নাটক আমরা দেখেছিলাম রাইটার্স বিল্ডিংয়ের করিডোরে, সেটা মানুষ দেখেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো তার সকলের সহযোগিতা নিয়েছে, এবং এমনকি পুঁজির সঙ্গে সম্পর্কিত মানুষের সহযোগিতা নিয়েছে। ইমরানকে যখন রাজ্যসভায় পাঠানো হয়, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডক্টর মনমোহন সিং তিনি নবান্নে ফাইল পাঠিয়ে বলেছিলেন অন্তত একে রাজ্যসভায় পাঠাবেন না। তৃণমূল কংগ্রেস সে কথা রাখেনি। যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, সিমির প্রতিষ্ঠাতা সভাপতি, তাকে তৃণমূল নিজের দলে সম্পৃক্ত করেছে। অতএব জেতার জন্য যে কোনো পন্থা বেছে নেওয়ার রাস্তায় তৃণমূল কংগ্রেস গেছে, একটা দূর পর্যন্ত পৌঁছতে পেরেছে। তবে এরা নিয়ন্ত্রণ করে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতিকে, আর আমরা দর্শক হয়ে দেখব, পশ্চিমবঙ্গের বৃহত্তর সমাজ দর্শক হয়ে দেখবে, এটা মানা করার, এটা কেউ মেনে নেবে না। যদি আমাদের ওই যেখানে রামের জন্মদিনে, রামের দেশে, রামের মিছিলে ওই যেখানে পাথর পড়ল, বোঝা উচিত ওই পাথর কিন্তু যে কোনো দিন বিধাননগরেও পড়তে পারে। ওই পাথর কিন্তু যে কোনো দিন যে কোনো সময় পড়তে পারে, কারণ যখন দাঙ্গা করে দাঙ্গাবাজ কোনো রাজনৈতিক দলের কাজ নয়। তুমি ঠিক যেখানে দাঁড়িয়ে তোমার স্টুডিও যে অঞ্চলে দাঁড়িয়ে আছে, যদি তুমি অবশ্যই তুমি এর ওপরে তোমার গবেষণা আছে, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময়টা দেখো, তাহলে শুধু এই চত্বর জুড়ে এই 1 স্কোয়ার কিলোমিটার ধরে যে রক্ত স্নান হয়েছিল,
এবং এর খুব কাছাকাছি জায়গায় ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের জন্য ছবি বিশ্বাস, দদালিতন প্রবাদ প্রদীপ অভিনেতা ছবি বিশ্বাস কার্যত তাকে ঘিরে ফেলে অনেক মানুষের সঙ্গে তাকে কিন্তু সেদিনই মৃত্যুবরণ করতে হতো। কত অ্যাকাডেমিশিয়ান মারা গিয়েছিলেন, কত ম্যাথমেটিশিয়ান মারা গিয়েছিলেন, মানুষ তখন চেনে না। তো এটা পশ্চিমবঙ্গে আর একটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে, কিছু মানুষের একটা কল্পনা আছে এবং তারা সেই কাজ করে চলেছে যে এমনভাবে আমরা এখানে ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করব যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গটা ঢুকে একটা বৃহত্তর বাংলাদেশ তৈরি হবে। একমাত্র রাজনৈতিক দল বিজেপি এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে, বিনা যুদ্ধে ভারত দখলের বিরুদ্ধে এবং সংখ্যা দিয়ে ভারত দখলের বিরুদ্ধে বা পশ্চিমবঙ্গ রাজ্য দখলের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এই কথা বলতে গিয়ে যদি আমাদের ভোট কমে যায়, এই কথা বলতে গিয়ে যদি একটা বিশাল সংখ্যালঘু সংখ্যক মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন, আমাদের কিছু করার নেই। আমরা সংখ্যালঘু মানুষদের কাছে একটা জিনিস এই নির্বাচনে বলেছি, আমরা বহু জায়গায় কিন্তু সংখ্যালঘু বুথে আমরা এজেন্ট বসাতে পেরেছি, এটা আমাদের বিরাট একটা সাফল্য। আমরা হয়তো ভোট পেয়েছি 15, কিন্তু আমাদের বুথে এজেন্ট ছিল, শেষ পর্যন্ত বসেছিল, তার পরিবার আমাদের ভোট দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের চেহারা কি, গত 2 বছরের যদি রাজনৈতিক খুনের হিসাব নেওয়া যায় তাহলে দেখা যাবে মরছে মুসলমান, মারছে মুসলমান। অভিযোগের তীর কার দিকে? তৃণমূল কংগ্রেসের দিকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কর্মী সবচেয়ে বেশি খুন হয়েছে গত 5 বছরে, এবং যারা খুন হয়েছেন তাদের প্রত্যেকের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং প্রত্যেকের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে সিবিআই তদন্ত চাই। এটা শুরু হয়েছে তপন দত্ত থেকে, হাওড়ার তপন দত্ত। হাওড়ার তপন দত্ত দুর্ভেদ্য বাম দুর্গের মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেখানে কংগ্রেস করতেন। আমি হাওড়ায় আগে রাজনীতি করেছি, তপন দত্তকে চিনি। তপন দত্ত মারা গেলেন। তপন দত্তকে আগের দিন রাত্রে ঠেকে পার্টি হাউসে থ্রেট করা হলো একটা জমি কেন্দ্র করে, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে খুন করা হলো। তার স্ত্রী প্রতিমা দেবী দরজায় দরজায় ঘুরেছেন। যেভাবে কংগ্রেসের তার পাশে দাঁড়ানো উচিত ছিল, কংগ্রেস দাঁড়ায়নি, শাসক দল তৃণমূল কংগ্রেস দাঁড়ায়নি। তিনি লড়াই করেছেন, সিবিআই তদন্তে পেয়েছেন। এই তপন দত্ত দিয়ে শুরু হয়েছিল। আর শেষ ঘটনা দেখুন, শেষ ঘটনাতে প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরিবার খুন হলে গেলেই আমরা এর তদন্ত চাই। এই কথাগুলো আমরা সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পারা না পারা পুরোটা আমাদের দায়িত্ব নয়। বকটুয়ে সংখ্যালঘুদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, পুলিশ কার্যত দর্শক একদম সামনে দাঁড়িয়ে দেখছে এত বড় মর্মান্তিক ঘটনা কোথায় ঘটেছে। আজকে আমার দমদম বলছি, আমার বাড়ির কাছের দমদম, তোমারও বাড়ির কাছের দমদম। প্রসেনজিৎ দাস, বাবা প্যারালিটিক, মা ছাতু বিক্রি করেন কোথায়? বাগুইহাটিতে। ছেলেকে মেরে বারান্দায়, তার বাড়ির বারান্দায় গলায় গামছা দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। আর তার মা, তারপরে এটা সবাই কতটা মর্মান্তিক, তার মা তারপরে কোভিডের সেকেন্ড ডোজে নিতে গেছেন, ইঞ্জেকশন নিতে গেছেন। কেন নিতে গেছেন? তার তো বেঁচে থাকার একমাত্র ছেলে মারা গেছে, এই আশায় নিতে গেছে যে সে যদি একটু বাঁচে তাহলে তার স্বামী জল না পেয়ে মারা যাবে না, অন্তত মারা যাওয়ার সময় একটু জল দিতে পারবে। তার জন্য তার বেঁচে থাকার প্রয়োজন, তার জীবনের আর কোনো আশা নেই। সে যখন লাইনে দাঁড়িয়েছে, বলেছে আমাদের বিরুদ্ধে কেস করেছিস, আবার আমাদের ইঞ্জেকশন নিতে এসছে, বার করে দিয়েছে। এরাও তো বাঙালি। এই ঘটনা কিন্তু বিহার, উত্তরপ্রদেশে ঘটে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি অন্তত 35 বছরের বেশি সময় ধরে বাঙালি যেখানে থাকে সারা ভারতবর্ষে সেখানে রাজনীতি করেছি। গত 15 বছর একটু কমে গেছে। এমন কোনো নির্বাচন নেই ভারতবর্ষে যেখানে বাঙালি আছে, বাঙালি উদ্বাস্তুরা আছেন। আমি সেখানে বক্তৃতা করতে যাইনি বা নির্বাচনে কাজ করতে যাইনি। সে তো শুধু মধ্যপ্রদেশের বেতুল, ওদিকে পিলিভেট, অন্ধ্রপ্রদেশের যে মিউনিসিপ্যালিটিগুলো আমরা জিতি বাঙালিদের কারণে, আজকে আমাদের ঝাড়খণ্ড, এদিকে ঘাটশিলা, দিল্লির কারলবাগ, চিত্তরঞ্জন পার্ক, আপনি যেখানে বাঙালি আছে, বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় আমি গেছি, বলে অনেক নির্বাচনকে আমি কাছ থেকে দেখেছি। তুমি সাংবাদিক হিসেবে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তোমার এখানে যারা আছে, তোমার ক্যামেরা পার্সনরা আছে, তোমার এখানে যারা সাংবাদিক আছে, তোমরা দেখো, তোমরা এই যে নির্বাচনের পরে তোমরা বিভিন্ন সময় ছবি দেখাও, বাংলার ছবি দেখাও, তোমরা যখন প্রতিক্রিয়া নাও যে কেউ এগোচ্ছে, একটু অন্যদিকে গিয়ে একটা শিবিরের ছবি দেখাও। কিন্তু বিহার, উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে কী দেখাও? একই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, যেটা এখন একটা শুরু হয়েছে সন্ধ্যাবেলার টক শো, মানে টক শো বিকালবেলা খুব চিৎকার চেঁচামেচি হয়। পরিস্থিতি কিন্তু ঠিক ওই রকম, এটা ওইখানেই সীমাবদ্ধ আছে। এখানে নির্বাচনের দিন মাঝখানে দাঁড়িয়ে আছেন অ্যাঙ্কার, একদিকে বিজেপি, অন্যদিকে কংগ্রেস কি সমাজবাদী পার্টি, চরম উত্তপ্ত পরিস্থিতি। কেউ 1000 ভোটে এগোচ্ছে, আবার 2000 ভোটে পিছিয়ে যাচ্ছে।
দুজনেই কিন্তু মানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছে, কেউ ঝাঁপিয়ে পড়ে কলার ধরছে না। এইটা করা সম্ভব? কোনো সাংবাদিক করে দেখিয়ে দিতে পারবে কলকাতায়, পশ্চিমবঙ্গের কোনো জায়গায়? আমি বারবার একটা রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি। আমার বক্তব্য হচ্ছে আমাকে তুমি গ্রহণ করতে পারো, নাও করতে পারো। আমাদের একটা নির্দিষ্ট মতবাদ আছে, সেটা তুমি মানতে পারো, নাও পারো। আমরা ছোটবেলা থেকে আমরা পড়েছি বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অ্যাপ্রোচ টু ন্যাশনালিজম, এটা আমাদের পার্থক্য আছে। আমরা সেখানে বলি যে মানে ঐক্যটাই বৈচিত্র্যের মধ্যে দিয়ে প্রকাশিত। ইউনিটি ম্যানিফেস্টেড ইন ইটসেলফ ইন্টু ডাইভার্সিটি অ্যান্ড উই সেলিব্রেট দ্যাট ডাইভার্সিটি উইদিন দ্য অ্যাম্বিট অফ ইউনিটি। আমার এই কথাটা তুমি গ্রহণ করতে পারো বা নাও পারো। কেউ মনে করতে পারে ভারতবর্ষের জাতীয়তাবাদ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, আমি মনে করি এটা সাংস্কৃতিক জাতীয়তাবাদ। এই নিয়ে বিতর্ক হতে পারে। কেউ মনে করতে পারে অন্নম ব্রহ্ম, কেউ মনে করতে পারে জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, জীবনের আবেগ, জীবনের প্রেম, ভালোবাসা, কবিতা, সাহিত্য সবই অর্থনীতি কেন্দ্রিক। আমি বলবো যে না, এই অর্থনীতি কেন্দ্রিক নয়, এ তো শুধুই কবির কল্পনা। আমি আমার কথাটা বলবো, আমারটা তুমি গ্রহণ করতে পারো কিন্তু না পারো। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমাকে খুন করবার অধিকার তোমার দেয়নি।